প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিস্থিতি থেকে যদিও তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে না, কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এবং হিসাব বিজ্ঞানকে ভালোভাবে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিস্থিতি। তো এখানে কিছু আমরা সংক্ষেপে একেবারে যে সারমর্ম সেটা নিয়ে শিখব। মূলত এই ঘটনাগুলো কোনো বইতে নাই। এই যে মাত্র মাত্র 30 মিনিট যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, প্রথম অধ্যায় নিয়ে কোনো কোশ্চান তোমার আর থাকার কথা না। একদম A to Z আমি সব কিছু এখানে তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি। একদম শুরু থেকে যা যা লাগবে তোমাদের জন্য পরীক্ষার জন্য সব কিছু এখানে বিদ্যমান। অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আশা করি এই বেসিক ক্লাসটা বুঝতে পারলে তোমার হিসাব বিজ্ঞানের বাকি অধ্যায়গুলোর কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু থেকে শুরু করি। দেখো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায়, পাথরের চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। এখন মানুষ ঘরের দেয়ালে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। গিট দিয়ে দিয়ে তারা রাখতো। ধীরে ধীরে, তখনও কিন্তু সংখ্যা আবিষ্কার হয় না। দেখো, ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়। অর্থাৎ একটা দিয়ে আরেকটা যে এক্সচেঞ্জ করার যে প্রচলন, সেটা ধীরে ধীরে যখন শুরু হয়, কাজেই ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। দেখো, যখন তোমার এই ব্যবসা বাণিজ্যের কাজ শুরু হয়ে যায়, তখন এটা একটা হিসাব রাখার প্রয়োজন পড়ে। তখন মানুষ কি করে? অঙ্ক আবিষ্কারের পরে মানুষ এটা অঙ্কের মাধ্যমে হিসাবের বইতে লেখা শুরু করে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি আর ব্যবসা বাণিজ্যের অগ্রগতি পরিলক্ষিত হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, অমনোপভোগী ও সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়। সেই প্রয়োজনীয়তা অনুভব করে সুনির্দিষ্ট পদ্ধতিতে লেনদেনের প্রভাব ও ফলাফল জানার জন্য 1994 সালে লুকা পেসিওলি নামক একজন ইতালীয় গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক সর্বপ্রথম তার রচিত সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনলিটা গ্রন্থের নবম অধ্যায়ে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি ডাবল এন্ট্রি অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি আর কি, এই ডাবল এন্ট্রি সম্পর্কে আলোচনা করেন সর্বপ্রথম। তাহলে তিনি ছিলেন হিসাব বিজ্ঞানের জনক, মানে শুরুর দিকটা তিনি শুরু করে দিয়েছেন। এর পরবর্তীতে বাকিগুলা তো আরও দার্শনিকরা আনছে ধীরে ধীরে, তবে শুরুটা করেছেন কে? এই যে লুকা পেসিওলি। এই জন্য হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। কেমন? এখন এই বইটা সম্পর্কে আমরা একটু জানি। দেখো, বইটা সম্পর্কে কি বলছে। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনলিটা বইটির লেখককে লুকা পেসিওলি। তার জন্ম হচ্ছে 1447 এবং মৃত্যু হচ্ছে 1517। আর তিনি এই বইটা প্রকাশ করছে কবে? বইয়ের প্রকাশকাল 94, আর দ্বিতীয় সংস্করণ হয়েছে 1523 সালে। আর এর প্রকাশক হচ্ছে কে? পাগানিনি। প্রকাশ স্থান হচ্ছে ইতালির ভেনিস শহর, আর ভাষা হচ্ছে ইতালিয়ান ছিল, মানে ইতালিয়ান ভাষায় এই বইটা প্রকাশিত হয়েছে। আর এর বিষয় ছিল হচ্ছে মূলত গণিতশাস্ত্র নিয়ে। ঠিক আছে। এর অধ্যায় সংখ্যা ছিল 10টি। প্রথম 7 অধ্যায় ছিল পাটিগণিত, আর অষ্টম অধ্যায় ছিল বীজগণিত, আর নবম অধ্যায় ছিল ব্যবসা বাণিজ্য, দশম অধ্যায় ছিল জ্যামিতি। মানে 1 থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত হচ্ছে তোমার পাটিগণিত ছিল, অষ্টম অধ্যায় বীজগণিত, নবম অধ্যায় হচ্ছে ব্যবসা বাণিজ্য, আর হচ্ছে দশম অধ্যায় ছিল জ্যামিতি। তাহলে আমাদের কোনটা? অবশ্যই ধরে ফেলছো, আমাদের হচ্ছে শুধু এতটুকুই, নবম অধ্যায়। এর পৃষ্ঠা সংখ্যা ছিল হচ্ছে 615টি। আর এই বইটা তিনি উৎসর্গ করেছেন কে? গাইডোবাল্ডো দা মন্টেফেল্টো। ইনি ছিলেন হচ্ছে তৎকালীন উত্তর ইতালির উরাবায়নের রাজা ছিলেন তিনি। ঠিক আছে। ওনাকে এই
লুকা পেসিওলি বইটা কি করছে, উৎসর্গ করছে। দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইতে বা গাইডে কোথাও নাই। এগুলা জানা তোমার জন্য যে কত উপকারী এটা তুমি বুঝতেই পারবে না। এই বইটার ইংরেজি নাম ছিল কি, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা, ঠিক আছে। এর বাংলা নাম যদি আমরা করি তাহলে হচ্ছে কি পাটিগণিত, জ্যামিতি, অনুপাত ও আনুপাতিকতার সারাংশ। এটা হচ্ছে বইয়ের মানে ইংলিশ বাংলা করলে এটা দাঁড়ায় আর কি। তো এর নবম অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য, যেখানে 1 নম্বরে ছিল পণ্য বিনিময়, 2 নম্বরে ছিল বিনিময় বিল, 3 ছিল ওজন, 4 ছিল পরিমাপ, 5 ছিল হচ্ছে হিসাব রক্ষণ নিয়ে তিনি আলোচনা করেন। আর এই হিসাব রক্ষণ বিষয়টি যখন তিনি আলোচনা করতে গেলেন, এই যে 5 নম্বরটা, তখন তিনি দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা দিছেন। দেখো কত কিছুর ভিতরে, বইয়ের ভিতরে কতগুলো অধ্যায়, অধ্যায়ের ভিতরে আরেকটা অধ্যায়, অধ্যায়ের ভিতরে আরেক কতগুলো পরিচ্ছেদে, পরিচ্ছেদের ভিতরে একটা অংশে, সেই অংশের ভিতরে যায় তিনি জাস্ট এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করছে। সেখান থেকে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। তাহলে দেখো সেখান থেকে বর্তমান হিসাব বিজ্ঞানের উৎপত্তি, যা ক্রমে আমরা দেখতেছি যে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে ক্রমে ক্রমে। কোথায় থেকে কোথায় চলে আসছে দেখো, মানুষ যখন গুহায় দাগ কাটতো, রশিতে গিট দিত, ঠিক আছে, ক্রমে ক্রমে আসলো কোথায়, এখন এখন কম্পিউটারে হিসাব হয়। ক্লিয়ার? দেখো এবার আসে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যেখানে হিসাব অর্থ গণনা করা আর বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। অর্থাৎ হিসাব শব্দের অর্থ হচ্ছে হিসাব সংক্রান্ত বিশেষ জ্ঞান। হিসাব বিজ্ঞানের ইংরেজি শব্দ অ্যাকাউন্টিং, যার উৎপত্তি ল্যাটিন শব্দ ক্যালকুলি হতে, আর এই ক্যালকুলি এর অর্থ হলো গণনা করা। সুতরাং আমরা বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত করে তা সংশ্লিষ্ট পক্ষের নিকট তুলে ধরাকে হিসাব বিজ্ঞান বলে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা। না আর একটু ওয়াইডলি যদি আমরা দেখি, ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত বিভিন্ন ঘটনা আমরা দেখি। দেখো আর ওই সকল ঘটনা একই রকমের হয় না, বরং বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যার ফলে নির্দিষ্ট হিসাব পদ্ধতি অনুসরণ ব্যতীত এ সকল ঘটনার প্রকৃত ফলাফল ও সামগ্রিক প্রভাব জানা পসিবল না। ক্লিয়ার? অন্যদিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন পক্ষসমূহ হিসাবের তথ্য জানতে সর্বদা আগ্রহী থাকেন, মানে যে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে তথ্যগুলো তারা জানার জন্য সবসময় আগ্রহী থাকে। এখন দেখো প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা বলতে কি, এই যে তাদের নিকট তথ্য সরবরাহ করা, আর হচ্ছে এই ফলাফল জানা, ফলাফল ও প্রভাব জানা, এই এই প্রয়োজনীয়তা, এই যে প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয়তা থেকে আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব জানা, ফলাফল নির্ণয় ও আর্থিক প্রতিবেদন তৈরির জন্য সুনির্দিষ্ট পদ্ধতি ও কৌশলের প্রয়োজন হয়। যে এটা যে জানার জন্য যে একটা সুনির্দিষ্ট পদ্ধতি লাগবে, সে পদ্ধতি বা কৌশল তাদের প্রয়োজন হয়েছে। আর এই হিসাব বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া যেখানে আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং প্রকৃত ফলাফল নির্ণয়ের কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করে। অতএব বলা যায় প্রতিষ্ঠানের সংগঠিত ঘটনাসমূহ থেকে আর্থিক লেনদেনগুলো নির্দিষ্ট পদ্ধতিতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থা ও সামগ্রিক ফলাফল নিয়ে প্রতিবেদন তৈরির দীর্ঘ যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের নিকট পৌঁছানো পর্যন্ত, মানে তথ্য আগ্রহী পক্ষদের নিকট পৌঁছানো পর্যন্ত একটা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে হিসাব বিজ্ঞান। আর এই নির্ণীত আর্থিক ফলাফল ও বিবরণী প্রতিবেদনের উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিবর্গ পরবর্তী আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। দেখো ফলাফলটা কতটা ইম্পর্টেন্ট, এই ফলাফলের জন্য তারা অপেক্ষা কেন করে, এগুলোর উপর ভিত্তি করে তারা আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন বিভিন্ন ব্যক্তিবর্গ। কেমন? সংক্ষেপে হিসাব বিজ্ঞান ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে আর্থিক স্বচ্ছতা, পরিকল্পনা ও উন্নয়নের জন্য অপরিহার্য। সর্বক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানকে কাজে লাগাতে পারি।
ব্যক্তি জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নের জন্য অপরিহার্য এটা। এবার আসি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের সাধারণত দুই ধরনের উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর হচ্ছে গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য মানে হচ্ছে যেগুলো অবশ্যই মানে জানতে হবে, সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যেমন আর্থিক ফলাফল নির্ণয় করতে হবে, অবশ্যই আর্থিক অবস্থা যেটা হয় সেটা প্রদর্শন করতে হবে, মানে হচ্ছে আগ্রহী পক্ষদেরকে দিতে হবে, দেখো মানে দেখাতে হবে যে আমার এই অবস্থা। স্থায়ী হিসাব সংরক্ষণ করতে হবে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করতে হবে এই হিসাবের মাধ্যমে। তারপর আগ্রহী পক্ষসমূহকে তথ্য সরবরাহ করতে হবে। ক্লিয়ার? এবার আসো গৌণ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্য কী কী? গাণিতিক শুদ্ধতা যাচাই, দেনা পাওনা নিষ্পত্তি, ব্যয় নিয়ন্ত্রণ, জালিয়াতি রোধ, ঋণ অনুমোদন, বিরোধ মীমাংসা, সম্পদের উপর নিয়ন্ত্রণ, মূল্যবোধ জবাবদিহিতা সৃষ্টি, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন। অর্থাৎ গৌণ মানে মুখ্য উদ্দেশ্যগুলা বাস্তবায়ন করতে গিয়ে তোমার গৌণ উদ্দেশ্যগুলা বাস্তবায়িত হয়ে যায়। ঠিক আছে? তবে মাস্ট এগুলা, এই যে মুখ্য উদ্দেশ্য যেগুলো সেগুলো অবশ্যই হিসাব বিজ্ঞান নিশ্চিত করে। তারপর দেখো হিসাব তথ্য এবং তথ্যের ব্যবহারকারী। এই যে একটু আগে আমরা বললাম যে আগ্রহী পক্ষকে তথ্য সরবরাহ করে, এই যে তথ্যটা হিসাব তথ্যটাই তো মানে প্রদান করে। আর এই যে ব্যবহারকারী আগ্রহী পক্ষসমূহ, এই আগ্রহী পক্ষসমূহ হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। ক্লিয়ার? এবার আসি আমরা, দেখো হিসাব তথ্য এবং তথ্যের ব্যবহারকারী। হিসাবের বিভিন্ন বিবরণী প্রস্তুতের মাধ্যমে প্রকৃত আর্থিক অবস্থার বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা, সেগুলো ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হিসাব তথ্যের ব্যবহারকারীগণ সঠিক সিদ্ধান্ত করতে পারেন, সেসব বিবরণী ও প্রতিবেদনকে হিসাব তথ্য বলে হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যায় সেটার একটা বাস্তবিক রূপরেখা অঙ্কন করে এটা প্রতিবেদন আকারে প্রকাশ করে, আগ্রহী যে পক্ষ আছে তাদের নিকট উপস্থাপন করে। আর যে তথ্যটা উপস্থাপন করে তথ্যটাই হচ্ছে মূলত হিসাব তথ্য। আর ব্যবহারকারীকে যারা যে এটা ইউজ করে মানে দেখতে চায়, যারা এই জিনিসটা দেখতে চায় তারাই হচ্ছে ব্যবহারকারী। দেখো 1999 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি মানে IASC এই সংস্থাটা কী করছে? হিসাব তথ্যের ব্যবহারকারীদের একটা তালিকা প্রকাশ করছে। সেখানে হিসাবের দুই ধরনের ব্যবহারকারী সম্পর্কে আমরা জানতে পারি, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। দুই ধরনের ব্যবহারকারী। ক্লিয়ার? এগুলা কিন্তু তোমাদের বইতে এত বিস্তারিত নাই, এজন্যই আমি বারবার বলতেছি, চেষ্টা করি তোমাদের জন্য ভালো কিছু করার, ভালো কিছু বের করার। তোমরা আশা করি যদি রেগুলার ক্লাসগুলো দেখো মনে হয় না আর কোথাও বা কোনো দিকে যাওয়া লাগবে বা কোনো সমস্যার জন্য আটকাবে, আমার মনে হয় না ইনশাল্লাহ। তাহলে দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ মানে হচ্ছে, অভ্যন্তরীণ আমরা বুঝি অভ্যন্তরীণ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, আর বাহ্যিক মানে হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে। এখন তোমরাই কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবা কে কোন জায়গায়। মালিক পক্ষ অভ্যন্তরীণ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা প্রতিষ্ঠানটা তো অভ্যন্তরীণ, কর্মকর্তা ও কর্মচারী তারাও প্রতিষ্ঠানটা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ নিরীক্ষক, নিরীক্ষক মানে হচ্ছে যিনি এই যে হিসাবটাকে পরীক্ষা নিরীক্ষা করেন তিনি হচ্ছে নিরীক্ষক। এটা হচ্ছে অভ্যন্তরীণ মানে হচ্ছে কোম্পানি মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন নিরীক্ষক নিয়োগ করা থাকেন বেতনভুক্ত, তিনি হচ্ছেন অভ্যন্তরীণ নিরীক্ষক। তারপর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারীকে বিনিয়োগকারী। কেন তারা ব্যবহার করবে? বিনিয়োগকারী অবশ্যই যে বিনিয়োগ করবে এটার কি প্রতিষ্ঠানটার অবস্থা ভালো না খারাপ এটার উপরে বিবেচনা করেই তো তোমার বিনিয়োগটা করবে নাকি। ঋণ দানকারী সেম, সে যদি ঋণ দিতে চায় তাহলে সে অবশ্যই জানবে যে প্রতিষ্ঠানটা কি আমার ঋণটা কি করতে পারবে, পরিশোধ করতে পারবে কিনা, সেটা বিবেচনা করে সে আমাদেরকে বা এই যে ঋণটা দিবে। এজন্যই সে হিসাব তথ্যটা জানতে চায় আর কি, যে প্রতিষ্ঠানের কন্ডিশন কেমন। পাওনাদার, পাওনাদার অবশ্যই আমাকে যদি বাকিতে কোনো জিনিস সে দিতে পারে তাহলে সে আমার জন্য পাওনাদার না। হ্যাঁ, তাহলে সে অবশ্যই চিন্তা করবে বাকিতে দেওয়ার আগে যে সে কি আমার বাকি টাকা দিবে কিনা, দিতে পারবে কিনা, তার অবস্থানটা কেমন। গবেষক, যারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যে ঝুঁকি এবং সম্ভাবনা নিয়ে যারা গবেষণা করে তারা অবশ্যই কি করে তথ্যগুলা ব্যবহার করে গবেষণা পরিচালনা করেন। ভোক্তা,
বাহ্যিক নিরীক্ষক। বাহ্যিক নিরীক্ষক হচ্ছে কি, একটু আগে বলছিলাম যে অভ্যন্তরীণ নিরীক্ষক। অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে বেতনভুক্ত কোম্পানির পক্ষ দ্বারা। বাহ্যিক নিরীক্ষক হচ্ছে সরকারি নিরীক্ষক, যারা হচ্ছে তোমার সরকারি নিরীক্ষক হতে পারে যারা কর নির্ণয়ের জন্য, মানে সরকারি কর নির্ণয়ের জন্য নিরীক্ষা করে থাকে। আবার প্রতিষ্ঠানও চাইলে বাইরের কোনো পক্ষ থেকে মানে হিসাবের যে সত্যতা এটা যাচাই, মানে এখানে কোনো জুয়াচুরি আছে কিনা, মানে ভিতরের লোকজন কোনো জুয়াচুরি করছে কিনা, মানে তৃতীয় কোনো পক্ষ দিয়ে, নিরপেক্ষ ব্যক্তির দিয়ে পরীক্ষা করানোর চেষ্টা করেন। সরকার কেন তোমার হিসাব তথ্যটা গ্রহণ করবে, মানে চাইবে কেন? কারণ সরকার অবশ্যই তোমার প্রতিষ্ঠানের উপরে একটা কর আরোপ করে সব সময়। তো সে তোমার হিসাব নিকাশের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি তোমার প্রতিবেদনের আলোকে সে করটা আইডেন্টিফাই করবে, মানে নির্ধারণ করবে সরকারিভাবে। স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ কেন তোমার ইয়েটা ব্যবহার করবে? শেয়ার বাজারের আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে তোমার শেয়ারের যেই ভ্যালু কেমন বা প্রতিষ্ঠানটা অগ্রগতি কেমন, এগুলো সব। বণিক সমিতি বুঝো, সমিতির বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকে, বণিক সমিতি এলাকায় জড়িত। জনগণ তো অবশ্যই দেখবে। এই যে জনগণ হচ্ছে হিসাব তথ্যটা কেন ব্যবহার করবে? দেখো, কোম্পানিগুলা মানে হচ্ছে প্রতিষ্ঠানগুলা সাধারণত এই যে বিজ্ঞাপন তোমরা দেখো, বিজ্ঞাপন কিন্তু তারা বক্তার জন্য দেয় না, বিজ্ঞাপন দেয় হচ্ছে জনগণের জন্য। ম্যাস গণ কেন? তোমার এই প্রোডাক্টটা সম্পর্কে, অর্থাৎ তোমার এই প্রতিষ্ঠানের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা সম্পর্কে জনগণকে বিজ্ঞাপনের দ্বারা তারা জানায় সবসময়। আর যারা রেগুলার ইউজ করে তাদের তো বিজ্ঞাপনের দরকার হয় না, তারা জেনে বুঝেই এখানে আসছে। আর কেউ যদি একবার ভোগ করে, মানে কোনো জিনিস একটা ইউজ করে, তাহলে সে বুঝবে এটা ভালো না খারাপ। ভালো হলে সে সবসময় এখানে লেগে থাকে, আর যদি খারাপ হয় সে চলে যায়, তাকে আর বিজ্ঞাপন দিয়ে আনা পসিবল না। কিন্তু জনগণকে সবসময়, মানে যারা এটা সম্পর্কে জানে না, জানানোর জন্য মূলত হচ্ছে অ্যানাউন্সমেন্ট, মানে বিজ্ঞাপন যে অ্যাডটা দেয়, অ্যাড রান করায় আর কি, বিজ্ঞাপন দিয়ে থাকে। তাহলে জনগণকে তোমাকে জানানোর জন্য অবশ্যই প্রতিবেদনটা কি করতে হবে, যে দেখো আমাদের প্রোডাক্টের এই কোয়ালিটি, আমাদের প্রতিষ্ঠানের এই কন্ডিশন, আমাদের প্রতিষ্ঠান এই থেকে এই পর্যায়ে চলে গেছে, এগুলো জানিয়ে তাদেরকে আকৃষ্ট করা। যেমন যে শাহ সিমেন্ট বলে না যে বাংলাদেশের নাম্বার ওয়ান, কারণ সিমেন্টও বলে বাংলাদেশের নাম্বার ওয়ান, আর তাই যে বলে আর কি। তো এই বলাতে কিন্তু মানুষ বলে যে নাম্বার ওয়ান মানে অবশ্যই ভালো। জনগণ মানে যারা জানে না, আর যারা ব্যবহার করে বুঝছে ভালো খারাপ, যারা ভালো মনে করছে তারা রাখছে, যারা ভালো মনে করে না তারা এখান থেকে বের হয়ে গেছে। ক্লিয়ার? এ ছিল আমাদের ওভারঅল আলোচনা। এখন আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন সলভ করে, যেগুলো আমাদের বহু নির্বাচনী কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখি প্রশ্নসমূহ। ব্যবসায় সামগ্রিক অবস্থা আর্থিক ফলাফল নির্ণয় করতে সহায়তা করে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান বলা হয় ব্যবসা, মানে হিসাব বিজ্ঞানকে কী বলা হয়? দেখো, ব্যবসায়ের ভাষা বলা হয়, আবার ইনফরমেশন সিস্টেম মানে হচ্ছে তথ্য ব্যবস্থাও বলা হয়ে থাকে। হিসাব বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত কোনটি? হিসাব বিজ্ঞানের উন্নতি, মানে হিসাব বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে এটা সবসময় বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সম্পর্ক রেখেই উন্নতিটা হচ্ছে। হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কবে থেকে? মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে। এগুলো কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। দেখো, মানব সভ্যতার সূচনা লগ্নে মানুষ হিসাব রাখতো কিভাবে? গাছের গায়ে, গুহায় বা পাথরের গায়ে চিহ্ন দিয়ে। ওই যে শুরুর দিকে পড়ছিল, দেখো ওগুলাই কোশ্চেন করছে। ফসল ও মজুদের হিসাব রাখা হতো কিভাবে? ঘরের দেয়ালে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে, যেগুলো একটু আগে দেখাইছিলাম সেগুলো দেখো। হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয় কোন কোন জীবনে? ওই একদম শুরুর দিকে দেখো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায় প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, মুনাফাভোগী অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। ঠিক আছে? ব্যক্তি ও পারিবারিক জীবনে হিসাব রক্ষণের প্রয়োজন কেন? সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনের জন্য। যখন তুমি একটা ক্লিয়ার হিসাব মেনটেন করে তুমি চলবা, তাহলে তুমি অবশ্যই মিতব্যয়ী হবা। আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি হয় কেন? ওই যে সঠিক হিসাব সংরক্ষণে। ক্লিয়ার? ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কোনটি? হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মূল নীতি কি? ডাবল এন্ট্রি সিস্টেম, মানে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এবার তোমাদেরকে আমি একটু রিপিট কোশ্চেন করি। দেখো, ডাবল এন্ট্রি সিস্টেম কোথায় ছিল মনে আছে? কে আবিষ্কার করছে? লুকা ফেসিউলি। কোন বইতে? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা বইতে।
কত নম্বর অধ্যায়ে, 9 নম্বর অধ্যায়ের কত নম্বর পরিচ্ছেদে, 5 নং পরিচ্ছেদ ছিল কি ছিল হিসাবরক্ষণ পদ্ধতি সম্পর্কে। এই হিসাবরক্ষণ পদ্ধতির মধ্যে একটা অধ্যায় মানে একটা সাবজেক্ট ছিল হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ক্লিয়ার? এভাবে মনে রাখতে হবে। তুমি যখন এগুলা পড়বা, বারবার পড়বা, আয়ত্তে চলে আসবে, একদম ইজি। তোমার কাছে একদম মনে হবে যে এত ইজি কেন। ঠিক আছে, এত গোছানোভাবে বইতে কিন্তু নাই, এজন্য বই পড়তে তোমাদের বোরিং লাগে, এজন্য এটা ফলো করবা। আশা করি এই ভিডিওটা দেখলে তোমার সব কিছু সলভ হয়ে যাবে। বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য প্রচলন হয় কি মুদ্রা ব্যবস্থা। দেখো, যে কোনো প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয় কিভাবে? ব্যয় নিয়ন্ত্রণ করলে কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব মানে অর্জন করা সম্ভব হয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করতে সহায়তা করে হিসাব বিজ্ঞান। মুনাফা নির্ণয় সহ হিসাব বিজ্ঞান অবদান রাখে সমাজ ও পরিবেশের কল্যাণে। ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায় আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয়ের মাধ্যমে। যখন তুমি আর্থিক ফলাফল নির্ণয় করবা বা লাভ ক্ষতি নির্ণয় করবা, তখন তুমি জানবা যে ব্যবসাটা কি লাভের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে, মানে হিসাবটা রাখতেছো যখন, তখন বুঝবা, না হয় কিন্তু বোঝা পসিবল না। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বলতে বোঝায় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের যে ফলাফল সেটাকে। ওই যে A=L+OE, সরি এটা এখনও আসে নাই, এটা সেকেন্ড অধ্যায়ে তোমাদের আসবে। দেখো, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয়ের মাধ্যমে জানা যায় আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা সম্পর্কে জানা যায়। দেখো, প্রতিষ্ঠানটা আর্থিক অবস্থা প্রভাবিত হয় অর্থ সম্পর্কিত ঘটনা দ্বারা, আর অর্থ সম্পর্কিত ঘটনা ছাড়া কিন্তু বাকিগুলা লেনদেন নয়, লেনদেন দ্বারাই হয়। অর্থ সংক্রান্ত ঘটনার সংখ্যা নির্ধারিত নয়, অগণিত বা বৈচিত্র্যময়, এগুলা কখনোই নির্ধারণ করা যাবে না। এজন্য আমি তোমাদের মাথার মধ্যে গেঁথে দিতে চাই যে হিসাব বিজ্ঞান মুখস্থ বিদ্যার কিছু নাই, জাস্ট নিজের বাস্তবিক অভিজ্ঞতা জ্ঞানের সাথে মিলিয়ে মিলিয়ে সমস্যা সমাধান করে। দেখো, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লাব, সংস্থা, পাঠাগার ইত্যাদি হলো সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে অমুনাফাভোগী। হিসাবের যাবতীয় বই, বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন কে? হিসাবরক্ষক। সুষ্ঠু হিসাব ব্যবস্থার ফলে হ্রাস পায় কি? জালিয়াতি, তহবিল তছরূপ, অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রবণতা, এগুলা কি হয়? হ্রাস পায়। নিজের কাজের জন্য দায়িত্বে থাকা তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই কি? জবাবদিহিতা। তাহলে জবাবদিহিতাটা কি? নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধ থাকা, সেটা হচ্ছে জবাবদিহিতা। ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করেন কে? মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক কি? হিসাবের তথ্যাবলী বা আর্থিক তথ্যাবলী। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয় প্রকার? 2 প্রকার, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? সমাজের কল্যাণে খরচ করা, অর্থাৎ ব্যবসায় যে একটা সমাজে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, সেই সমাজের জন্য কিছু করা হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। হিসাব তথ্যের ব্যবহারকারী 2 প্রকারের, অভ্যন্তরীণ, বাহ্যিক। ঋণ প্রদানকারী যাচাই করে কি? প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা। ওই যে ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, কেমন? সরকারি সরবরাহকারী বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে যাচাই করে কে? মানে এই যে সরবরাহকারী মানে হচ্ছে পাওনাদার, কেমন? প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা, সে কি আমার পাওনা টাকা পরিশোধ করতে পারবে কিনা। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা, জালিয়াতি রোধ করা সম্ভব হয় সঠিকভাবে হিসাব রক্ষণের মাধ্যমে। সঠিক হিসাব রক্ষণের মাধ্যমে অর্জিত হয় কি? ব্যয় নিয়ন্ত্রণ হয়, অপচয় রোধ হয়, আর্থিক সচ্ছলতা বজায় থাকে। প্রতিষ্ঠানরা আর্থিক বিবরণী সঠিকতা যাচাই বাছাই করার প্রক্রিয়াকে বলে নিরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ আর্থিক যে অবস্থা বিবরণী আছে এগুলার যাচাই বাছাই করা হচ্ছে নিরীক্ষা, কেমন? তারপর হচ্ছে সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে আয়কর, ভ্যাট, শুল্ক, কাস্টম ডিউটি ইত্যাদি। হিসাব বিজ্ঞান কি? আর্থিক ঘটনাবলী রেকর্ড, শ্রেণীবিন্যাস ও বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণের প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত? বাণিজ্য শিক্ষা শাস্ত্রের। হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কি? আয় ব্যয়ের হিসাব রাখা, মানে মুখ্য কাজ আর কি। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি জানা যায়? মুনাফা, ক্ষতি ও ব্যবসায়িক আর্থিক অবস্থা। হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন? সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনার জন্য। ক্লিয়ার? হিসাব বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য কি? আর্থিক তথ্য প্রদান। হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ কি? লেনদেনকে রেকর্ড করা। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? মুনাফা ও ক্ষতি নির্ণয়।
ব্যবসায় পরিকল্পনা কোনটি সহায়তা করে? পরিকল্পনা গ্রহণ করতে অবশ্যই হিসাব বিজ্ঞান সহায়তা করে। বাজেট প্রণয়নে কোন শাস্ত্র জরুরি? হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি প্রতিরোধ করা যায়? দুর্নীতি, কারচুপি ও জালিয়াতি। এগুলো রোধ করা যায় কিভাবে? সঠিক হিসাবের মাধ্যমে। যে সব কিছু আমার কাছে হিসাব আছে, তুমি যদি ভুল করো তাহলে ধরাটা খাইবা। কেমন? আর্থিক স্বচ্ছতা রক্ষায় জরুরি হিসাব বিজ্ঞান। ওই যে আর্থিক স্বচ্ছতা। বিনিয়োগ সিদ্ধান্ত নিতে ঋণ গ্রহণে কোনটি সহায়ক? হিসাব বিজ্ঞান। দ্বৈত প্রভাব পদ্ধতি কাকে বলে? প্রতিটি লেনদেনের দ্বৈত দিক রেকর্ড পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুইটা দিক থাকবে, কেউ গ্রহণ করবে, কেউ প্রদান করবে। ক্লিয়ার? দ্বৈত প্রভাব পদ্ধতির উদ্ভাবককে? লুকা প্যাসিওলি। কত খ্রিস্টাব্দে? 1494 খ্রিস্টাব্দে। আধুনিক যুগে হিসাব বিজ্ঞান কিভাবে পরিচালিত হয়? কম্পিউটারাইজ সিস্টেমে। আধুনিক হিসাব বিজ্ঞানে কি যুক্ত হয়েছে? তথ্য প্রযুক্তি। সরকার হিসাব তথ্য কেন ব্যবহার করে? কর নির্ধারণ ও বাজেটের জন্য। বিনিয়োগকারীরা কোন কোন তথ্য ব্যবহার করে? মুনাফা ও ক্ষতির তথ্য। মানে যারা বিনিয়োগ করে তারা মুনাফা এবং ক্ষতির তথ্য ব্যবহার করে বিনিয়োগটা করে, যে আমার কি লাভ না লস হবে। ঋণদাতারা কোন তথ্য দেখে? দেনা পরিশোধ ক্ষমতা। পাওনাদারও দেনা পরিশোধ ক্ষমতা দেখে। সমাজের সাথে কোন শাস্ত্রের সম্পর্ক গভীর? হিসাব বিজ্ঞান শাস্ত্রের সম্পর্ক সবচেয়ে গভীর, সব কিছুর সাথে মিলে। দায়বদ্ধতা ও স্বচ্ছতা সৃষ্টি করে কোনটি? হিসাব বিজ্ঞান। দুর্নীতি দমন ও নৈতিকতা রক্ষায় কোন শাস্ত্র সহায়ক? হিসাব বিজ্ঞান। জবাবদিহিতা ও মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? হিসাব বিজ্ঞান। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বচ্ছতা রক্ষায় কোনটি প্রয়োজন? হিসাব বিজ্ঞান। অডিট বা নিরীক্ষা প্রক্রিয়ার সাথে কোন শাস্ত্র সম্পর্কিত? তাও হিসাব বিজ্ঞান জড়িত। সমাজের ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় আর্থিক নিয়ন্ত্রণে কোন শাস্ত্র সহায়ক? হিসাব বিজ্ঞান। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের যত আলোচনা এবং সংক্ষিপ্ত নোট বলতে পারো। এই যে 30 মিনিটের ভিতরে তুমি একটা অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাচ্ছ, এটা খুবই তোমার জন্য কত যে হেল্পফুল হবে। জাস্ট মনোযোগ সহকারে যদি তোমরা ক্লাসটা দেখতে পারো তাহলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে।